আজকে পড়ার বিষয় হলো বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। কিন্তু এখানে প্রশ্নটা আমি একটু বলছি, তোমরা ভালো করে শুনে নাও। এই বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ দুটো একসঙ্গেও প্রশ্ন হতে পারে। আবার 2019-এ একটি 8 নম্বরের প্রশ্ন হয়েছিল, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। আমি প্রথমে এই কারিগরি শিক্ষা বিকাশের যে বিবরণ, এই প্রশ্নটা ধরে পড়াবো, তারপরে আলাদা করে বিজ্ঞান পড়াবো। তাহলে চলো এবার শুরু করি। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ। বিজ্ঞান চর্চা এবং কারিগরি ক্ষেত্রে আমাদের প্রাচীন ও মধ্যযুগেও আমরা কিছু নিদর্শন পেয়ে থাকি। কিন্তু ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সঙ্গে সঙ্গে প্রকৃত বিজ্ঞানসম্মত জনশিক্ষার সূত্রপাত হয়েছিল। পাশাপাশি বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশও এই সময় হয়েছিল। বাংলায় নবজাগরণের সূত্রপাতের সঙ্গে সঙ্গে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি গোষ্ঠীর মধ্যে যুক্তিবাদের বিকাশ ঘটেছিল। ঠিক তখনই বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা তখনকার যারা অগ্রগণ্য ছিলেন তারা এটা অনুভব করেছিলেন। বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাই যে কোনো ইউরোপের ন্যূনতম সাহায্য ছাড়াই টিটাগড়ের এক দরিদ্র সামান্য কামার পরিবারের সন্তান গোলকচন্দ্র নন্দী বাষ্প ইঞ্জিন তৈরি করেন 1827 সালে। আবার কোনো রকম প্রথাগত শিক্ষা ছাড়াই শিবচন্দ্র নন্দী দীর্ঘদিন ধরে টেলিগ্রাফ ব্যবস্থা পরিচালনা করেন। তাকে ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার বলা হয়। তিনি প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে ডায়মন্ড হারবার পর্যন্ত, কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত বাণিজ্যিকভাবে ভারতে প্রথম টেলিগ্রাফ বার্তা পাঠান। আবার অন্যদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষক সীতানাথ ঘোষ গম ভাঙানোর যন্ত্র ও যন্ত্রচালিত লাঙল এবং স্টিমার জাতীয় একটি যান্ত্রিক জলযানও তৈরি করেন। এছাড়া কলম ও মুদ্রাযন্ত্রের জন্য কালি তৈরিতেও তার বিশেষ দক্ষতা ছিল এবং সেদিকেও তিনি লক্ষ্য দিয়েছিলেন। কুমিল্লার বিশিষ্ট দেশসেবক ও চিকিৎসক মহেন্দ্রচন্দ্র নন্দী নিজের বাসভূমিতে দেশলাই সহ একটি ক্ষুদ্র শিল্পের কারখানা খোলেন, যেখানে সাংসারিক জীবনের দা, বটি, সুপারি কাটা জাতি প্রভৃতি তৈরি হতো, যা দৈনন্দিন কাজে ব্যবহৃত হতো। এই বিষয়গুলো তৈরির ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য। আবার বিশিষ্ট ব্যবসায়ী হেমেন্দ্র মোহন বসু বাংলায় কলের গান অর্থাৎ গানের রেকর্ড, মোটর গাড়ি, বাইসাইকেল, টর্চ লাইট, সুগন্ধি তেলের কারখানা ইত্যাদি তৈরি করেন হেমেন্দ্র মোহন বসু। আমরা আগেই দেখেছি ফটোগ্রাফি ও মুদ্রণ শিল্পে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং তার সুযোগ্য পুত্র সুকুমার রায়। তাদের উদ্যোগে ইউএন রায় অ্যান্ড সন্স কোম্পানি গড়ে উঠেছিল। আবার পেরিমোহন বাগচি, পিএম বাগচি, খুব সম্ভবত এই পিএম বাগচি কোম্পানিটি এখনও আছে। এরা কালি, রাবার স্টাম্প, সিলমোহর, আতর, পঞ্জিকা প্রভৃতির ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছিলেন। এবার যার কথা এই প্রসঙ্গে বলতেই হবে তিনি হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তার ভূমিকা বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও যেমন উল্লেখযোগ্য, তেমনি কারিগরি শিক্ষার ক্ষেত্রেও উল্লেখযোগ্য।
যেহেতু বিষয়টা কমন বিজ্ঞান এবং কারিগরি ক্ষেত্রে, এজন্য আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করছি। বাংলায় বিজ্ঞান চর্চার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 1892 খ্রিস্টাব্দে কলকাতার 91 আপার সার্কুলার রোডের একটি ভাড়া বাড়ি নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কার্স। 1901 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানটি পরিণত হয় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স লিমিটেড কোম্পানিতে। এটি উল্লেখ্য যে সমগ্র ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল এটি। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ঔপনিবেশিক সরকারের অধীন চাকুরির বিকল্প কর্মসংস্থানের একটি অন্যতম উদাহরণ ছিল প্রফুল্লচন্দ্র প্রতিষ্ঠিত এই কোম্পানি। 1905 খ্রিস্টাব্দে কলকাতার মানিকতলায় এই কোম্পানির প্রথম ফ্যাক্টরি স্থাপন করা হয়। এরপর ভারতের অন্যত্র এর শাখা গড়ে ওঠে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মৃত্যুর পর এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন লোকসানে চলেছিল, কিন্তু পরবর্তীকালে এই প্রতিষ্ঠানটি ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থায় পরিণত হয়েছিল। এটা একটু এই কারণে বিস্তারিত বললাম, এখানে বলা প্রয়োজন, সেটি হলো যে এই প্রশ্নটি একটা 2 নম্বরের প্রশ্ন হয়। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠার কী উদ্দেশ্য ছিল? সুতরাং এই কারণে আমি একটু বিস্তারিত বললাম, আশা করি তোমাদের কাজে আসবে। কারিগরি শিক্ষার বিকাশে এর পরবর্তী আলোচনাটা আমি আবার শুরু করছি। এদেশে সরকার শিক্ষা ও প্রযুক্তি প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল, এটা ঠিক, তবে তার একটি উদ্দেশ্যও ছিল। এদেশে ব্রিটিশ প্রশাসনকে সাহায্য করার জন্য দেশবাসীর মধ্যে থেকে কিছু দক্ষ উপযুক্ত কর্মী তৈরি করাও তাদের একটি উদ্দেশ্য ছিল। এখানে উল্লেখযোগ্য যে 19বিংশ শতাব্দীর প্রথমার্ধেই সারা ভারতবর্ষব্যাপী ব্রিটিশ সাম্রাজ্য বা আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। এদেশে দক্ষ একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয়ে কিছু দক্ষ ও উপযুক্ত কর্মীও তাদের প্রয়োজন ছিল। সেই উদ্দেশ্যকে সামনে রেখে 1856 খ্রিস্টাব্দে সরকারি উদ্যোগে কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। 1883 খ্রিস্টাব্দে তা শিবপুরে স্থানান্তরিত হয়। বর্তমানে এর নাম বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে এরপর যে বিষয়টি আলোচনা করতে হবে তা হলো বেঙ্গল টেকনিক্যাল কলেজ। এখানে একটা বিষয় বলে দেওয়া প্রয়োজন যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এটি একটি 4 নম্বরের প্রশ্ন এবং এটি মাধ্যমিকে এসেছিল। সুতরাং এই কারিগরি শিক্ষার বিকাশের মধ্যে আমি এই বিষয়টি একটু বিস্তারিত পড়াবো। তার একটা পূর্ব ইতিহাস আছে, আমি সেটা আগে বলছি, তোমরা শুনবে। 1905 সালে লর্ড কার্জন 16ই অক্টোবর বঙ্গভঙ্গের সিদ্ধান্তের কার্যকর হওয়ার সরকারি ঘোষণা করেন। তার প্রতিবাদে আপামর বাঙালি সমাজের কাছে গড়ে ওঠে স্বদেশী ও বয়কট আন্দোলন। ঠিক এই বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটেই গড়ে ওঠে জাতীয় শিক্ষা পরিষদ। এর লক্ষ্য ছিল বিদেশি নিয়ন্ত্রণ মুক্ত একটি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা। সেই উদ্দেশ্যে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে, কিন্তু দুর্ভাগ্যক্রমে শুরুতেই দেশীয় নেতৃমণ্ডলী 2 দলে বিভক্ত হয়ে পড়ে।
একদল মনে করত জাতীয় শিক্ষা পরিষদই দেশের সব শিক্ষার দায়িত্ব বহন করবে। আরেক দল মনে করত যে জাতীয় শিক্ষা পরিষদের মূল লক্ষ্য হবে কারিগরি শিক্ষার বিস্তার। প্রথম দলে ছিলেন গুরুদাস ব্যানার্জি, সতীশ মুখার্জি, হীরেন দত্ত প্রমুখরা। দ্বিতীয় দলে ছিলেন তারকনাথ পালিত, নীলরতন সরকার, মনীন্দ্রচন্দ্র নন্দী প্রমুখরা। এই পার্থক্যের জন্য 1906 সালের 1 জুন দুটি প্রতিষ্ঠানই পৃথক পৃথকভাবে রেজিস্ট্রিকৃত হয়। এই প্রথম দলের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল ন্যাশনাল কলেজ ও স্কুল। এই বেঙ্গল ন্যাশনাল কলেজ ও স্কুল 1906 সালের 15ই আগস্ট প্রতিষ্ঠিত হয় জাতীয় শিক্ষা পরিষদের অধীনে। এর প্রথম অধ্যক্ষ হন বিপ্লবী অরবিন্দ ঘোষ। এখানে যারা শিক্ষাদান করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রাধাকুমুদ মুখোপাধ্যায়, বিনয় কুমার সরকার, সকারাম গণেশ দেউস্কর, ধর্মানন্দ কোশম্বী, এরকম এখানে অনেকেই শিক্ষাদান করেন। আমি এই জাতীয় শিক্ষা পরিষদ পরে বিস্তারিতভাবে বিজ্ঞান আলোচনায় পড়াবো। আরেকটি দল যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল তারকনাথ পালিত, নীলরতন সরকার, মনীন্দ্রচন্দ্র নন্দী। তাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। আমি এইবার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে আলোচনা করছি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় গঠনমূলক স্বদেশী আত্মশক্তি পর্যায়ে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। স্বদেশী আন্দোলনের একটি উল্লেখযোগ্য ধারা হল আত্মশক্তি বৃদ্ধি আন্দোলন। এই সময়ই ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসাবে এক জাতীয়তাবাদী শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা করা হয়, যারই ফলশ্রুতি জাতীয় শিক্ষা পরিষদ। এই জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হওয়ার পরে ঘটনাটা আমি বললাম। তারপরে সোসাইটি ফর দ্য প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন, সংক্ষেপে যাকে বলা হয় SPTE, এর উদ্যোগে 1906 খ্রিস্টাব্দের 25শে জুলাই 92 আপার সার্কুলার রোডে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম যে অধ্যক্ষ ছিলেন যিনি, তার নাম প্রমথনাথ বসু। প্রথম দিকে এখানে 2 ধরনের পাঠ্যক্রম ছিল, 3 বছরের অন্তর্বর্তী পাঠ্যক্রম এবং 4 বছরের মাধ্যমিক পাঠ্যক্রম। অন্তর্বর্তী পাঠ্যক্রমের 3টি বিষয় ছিল যন্ত্রবিজ্ঞান, বৈদ্যুতিক যন্ত্রবিজ্ঞান, ফলিত রসায়ন এবং ভূবিদ্যা। এই পাঠ্যক্রমের প্রথম বর্ষে পদার্থবিদ্যা, গণিত, ইংরেজি ও চিত্রাঙ্কন বিষয়ে শিক্ষা দেওয়া হতো। এখানে যারা শিক্ষা দিতেন বা এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে প্রমথ দত্ত, শরৎ বসু, প্রফুল্ল মিত্র, ভূপাল সেন, যোগেশ ঘোষ, বেশ কিছু স্বনামধন্য ব্যক্তি এখানকার শিক্ষক ছিলেন। তবে যার কথা সবথেকে বেশি করে উচ্চারিত হয়, যিনি এই প্রতিষ্ঠানের জন্য সবথেকে বেশি অনুদান দিয়েছিলেন, তিনি হলেন তারকনাথ পালিত। 1810 খ্রিস্টাব্দের পর এখানে ছাত্র সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়। 1910 খ্রিস্টাব্দের পর ক্রমশ ছাত্র সংখ্যা বৃদ্ধি পায়। 1918 খ্রিস্টাব্দে একটি নতুন কার্যনির্বাহক সমিতি গঠন করা হয়। ইতিমধ্যে ভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। আমরা জানি 1919 খ্রিস্টাব্দে কুখ্যাত রাওলাট আইন হয় এবং তারই প্রতিবাদে গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ আন্দোলন গড়ে তোলেন এবং 1920 খ্রিস্টাব্দে
গান্ধীজির নেতৃত্বে, জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সর্বভারতীয় সর্বপ্রথম গণ আন্দোলন অসহযোগ আন্দোলন শুরু হয়। ফলে জাতীয়তাবাদী কর্মসূচিরও কিছু পরিবর্তন ঘটে। ঠিক এই প্রেক্ষাপটে, অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে এই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। 1921 খ্রিস্টাব্দে শিল্প বিজ্ঞান বিষয়ক গবেষণার পরিধি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। জাতীয় শিক্ষা পরিষদে একদিকে যেমন বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যাকে সময়োপযোগী করে তোলার জন্য সর্বাধুনিক পাঠ্যক্রম গঠনের উপযুক্ত পরিকাঠামো নির্মাণ ও প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছিল, ঠিক একই সময়ে কয়েকজন প্রতিভাবান ছাত্রকে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হয়। এই সমস্ত ছাত্ররা হার্ভার্ড, ইয়েল এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নিতে গিয়েছিল। ঠিক এই সময় এই কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এর ছাত্র সংখ্যা আরও বাড়তে থাকে। এই কলেজ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কেমিক্যাল এই তিনটি বিভাগে পঠন পাঠনের প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছিল। এবং সবথেকে বড় কথা হলো, এই সম্পর্কে জনগণকে সচেতন করা এবং অবহিত করার জন্য একটি পত্রিকাও প্রকাশ করা হয়েছিল, যার নাম জার্নাল অব দ্য কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এই পত্রিকা ইংরেজি এবং বাংলায় উভয় ভাষাতেই প্রকাশিত হতো। এখানে বলা যায় যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার শুরু এর আগেই ডক্টর প্রফুল্লচন্দ্র রায়ের হাত ধরে শুরু হয়েছিল এবং জগদীশচন্দ্র বোসের হাত ধরে শুরু হয়েছিল। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। 1908 খ্রিস্টাব্দে একটি পরিসংখ্যানে দেখা যায় এর ছাত্র সংখ্যা ছিল 124 জন। 1921 খ্রিস্টাব্দে এর সংখ্যা দাঁড়ায় 520 জন। এজন্য কলকাতার পৌরসভার কাছ থেকে 99 বছরের লিজে যাদবপুরে 100 বিঘা জমি কেনা হয় এবং সেই জায়গায় এই প্রতিষ্ঠান গড়ে ওঠে 1924 সালে। 1925 খ্রিস্টাব্দের মধ্যে এই প্রতিষ্ঠান থেকে গড়ে প্রায় 100 জন সুযোগ্য ইঞ্জিনিয়ার তৈরি হয়, যারা দেশের বিভিন্ন প্রান্তে কারিগরি শিক্ষার বিকাশে নিয়োজিত হয়। 1928 খ্রিস্টাব্দে এর নতুন নামকরণ হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। পরবর্তীকালে 1955 খ্রিস্টাব্দে এটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। এখান থেকে পাশ করে বহু বাঙালি যুবক কারিগরি বিদ্যার বিভিন্ন শাখায় নিজেদের সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয় এবং তাদেরই উদ্যোগে বাংলায় বহু কারিগরি প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে। এইভাবে দেখা যায় বাংলাদেশে কারিগরি শিক্ষা এবং বিজ্ঞান চেতনার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এক্ষেত্রে এই যে কারিগরি বিদ্যার ক্ষেত্রে যে উদ্যোগগুলি ছিল, এর বেশিরভাগটাই ছিল সম্পূর্ণরূপে দেশীয়। এবার আমি তৃতীয় পর্যায়ে আলোচনা শুরু করব। দ্বিতীয় পর্যায়ে আলোচনার বিষয় হলো বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশ। এই বিজ্ঞান বিষয়ে যে বিষয়গুলো আলোচনা করব, সেই বিষয়গুলি প্রত্যেকটাই প্রায় একটি 4 নম্বরের প্রশ্ন। যেমন আলোচ্য বিষয়ের মধ্যে যে বিষয়গুলো থাকবে তা হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স, বসু বিজ্ঞান মন্দির, জাতীয় শিক্ষা পরিষদ এবং কলকাতা বিজ্ঞান কলেজ। এই বিষয়গুলো প্রত্যেকটি একটি 4 নম্বরের প্রশ্ন এবং এর ভিতর থেকে প্রত্যেকটার থেকে আবার 2 নম্বরের প্রশ্ন। যদি সময় থাকে 4টি পড়ানোর পর, তাহলে আমি এর মধ্যে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে আমি সেইগুলো রিপিট করব। এবার তাহলে আবার শুরু করি।
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। 19 শতকে ভারতে বিশুদ্ধ বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার উদ্দেশ্যে যেসব প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, বাংলা তথা ভারতের মধ্যে অন্যতম হল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, যার প্রতিষ্ঠাতা ছিলেন মহেন্দ্রলাল সরকার। পেশায় চিকিৎসক মহেন্দ্রলাল সরকার মানুষের মন থেকে অন্ধবিশ্বাস দূর করার উদ্দেশ্যে যুক্তিবাদের প্রচার করতে চেয়েছিলেন। প্রথম দিকে তিনি অ্যালোপ্যাথি চিকিৎসা করলেও পরবর্তীকালে তিনি বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক হয়ে ওঠেন। তিনি বিজ্ঞানের অধ্যাপক ফাদার ইউজেন লাফোর সহায়তায় 1876 খ্রিস্টাব্দে 29শে জুলাই কলকাতার বউবাজার স্ট্রিটে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, সংক্ষেপে বলা যায় IACS বা ভারতবর্ষীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠা করেন। এবার আসা যাক এর উদ্দেশ্য কী ছিল। ডক্টর মহেন্দ্রলাল সরকার উপলব্ধি করেন যে বিজ্ঞান শিক্ষার বিস্তার ছাড়া ভারতের উন্নতি সম্ভব নয়। তখন বিজ্ঞান শিক্ষার তেমন কোনো প্রচলন ছিল না। এই উদ্দেশ্য ছিল প্রথমত বিজ্ঞানের প্রসার সাধন এবং প্রকৃত গবেষণার মাধ্যমে প্রায়োগিক বিজ্ঞানের পরিধির বিস্তার। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে ও তত্ত্বাবধানে স্বাধীনভাবে গবেষণা করাই ছিল এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য ছিল বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বক্তৃতার আয়োজন করে এবং সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা গড়ে তোলা। এখানে পদার্থ রসায়ন বিজ্ঞানের বিভিন্ন শাখায় নিয়মিত মৌলিক গবেষণা হতো, বিজ্ঞান বিষয়ক বক্তৃতার আয়োজন করা হতো। সেই উদ্দেশ্য নিয়ে IACS প্রতিষ্ঠিত হয়। মহেন্দ্রলাল সরকার জনসাধারণের দানের অর্থে প্রতিষ্ঠানটি চালু করেন। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, রাজেন্দ্রলাল মিত্র, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ এর পৃষ্ঠপোষক ছিলেন। প্রিয়মোহন মুখোপাধ্যায় এর প্রথম অধিকর্তা ছিলেন 1912 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে ডক্টর নীলরতন সরকার, জ্ঞানচন্দ্র ঘোষ, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ এই পদে নিযুক্ত হন। গবেষণাপত্র। বিজ্ঞান চর্চা ও গবেষণামূলক কাজগুলি প্রকাশের জন্য ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স নামে একটি পত্রিকা প্রকাশ করা হয়। এখান থেকে এই পত্রিকায় নিজেদের গবেষণার কাজ ও দেশ বিদেশের বিভিন্ন গবেষণাপত্র এই পত্রিকায় প্রকাশিত হতো। যারা এখানে গবেষণার কাজে যুক্ত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জগদীশচন্দ্র বোস, আশুতোষ মুখোপাধ্যায়, সুনীলাল বোস, চন্দ্রশেখর ভেঙ্কটরমন, সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর, মেঘনাথ সাহা, KS কৃষ্ণান প্রমুখ। এই যে নামগুলো, বাংলা তথা ভারতের বিজ্ঞানের ক্ষেত্রে এদের প্রত্যেকেরই একটি মৌলিক অবদান আছে এবং এরা আন্তর্জাতিক ক্ষেত্রে সবাই স্বনামধন্য। এখানে গবেষণা করেই বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন তার বিখ্যাত রমন ক্রিয়া বা রমন এফেক্ট আবিষ্কার করেন, যার জন্য তিনি 1930 খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। এতে এক্স রশ্মি, আলোকবিজ্ঞান, চৌম্বকত্ব, রমন ক্রিয়া প্রভৃতি নানা বিষয়ে মৌলিক গবেষণার কাজ হয়। এই প্রতিষ্ঠানটি পরবর্তীকালে বউবাজার থেকে যাদবপুরে স্থানান্তরিত করা হয়। ভারত তথা বাংলায় বিজ্ঞান গবেষণার জন্য IACS একটি স্বশাসিত বিজ্ঞান প্রতিষ্ঠান হিসাবে এখনও তার কাজ চালিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই আধুনিক বিজ্ঞান জনপ্রিয় হয়ে ওঠে। এখানে যারা গবেষণা করতেন তারা পৃথিবী বিখ্যাত
বিভিন্ন ব্যক্তি ছিলেন, তারা পরবর্তী জীবনে নানা মৌলিক আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন। সুতরাং বিজ্ঞান চর্চা, বিজ্ঞান গবেষণা, জনসাধারণের মধ্যে বিজ্ঞান চেতনা গড়ে তোলার ক্ষেত্রে বাংলা তথা ভারতের মধ্যে ডক্টর মহেন্দ্রলাল সরকারের প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এই বিষয়ের উপরে যে 2 নম্বর প্রশ্নগুলো হয় এবং কয়েকটি 1 নম্বরের প্রশ্ন হয়, তা হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন, এখানকার পত্রিকার নাম কি, এমসিকিউতে প্রশ্ন হয়, এবং কত খ্রিস্টাব্দে রমন ক্রিয়ার জন্য ভেঙ্কটরমন নোবেল পুরস্কার পান। এই বিষয়গুলো প্রশ্ন এখান থেকে হয়। এবং 2 নম্বরে যে প্রশ্নটা হয়, মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন। ঔপনিবেশিক শাসনকালে বাংলায় বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান শিক্ষা বিকাশের উদ্দেশ্যে যে সমস্ত কর্মকাণ্ড শুরু হয়েছিল এবং যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, তার মধ্যে আরেকটি হলো বসু বিজ্ঞান মন্দির। কলকাতার বিজ্ঞান বিষয়ে গবেষণার উদ্দেশ্যে এটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা হলেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তিনি 1917 খ্রিস্টাব্দে 30শে নভেম্বর কলকাতায় এর প্রতিষ্ঠা করেন। এটি বিশ্বের প্রথম সারির গবেষণা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু বলেছিলেন যে এটির উদ্দেশ্য হল বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার ঘটানো। তিনি চাইতেন বিজ্ঞান মন্দিরের আবিষ্কারের সুফল যেন সার্বজনীন হয়ে ওঠে। জগদীশচন্দ্র বসু ইউরোপের বিভিন্ন দেশের উন্নত গবেষণাগারে বিজ্ঞান চর্চার বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। সেই কারণে তিনি ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির অনুকরণে ভারতে একটি বিজ্ঞান গবেষণাগার গঠনের পরিকল্পনা করেছিলেন। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর গ্রহণের পর তিনি এই বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করেন। এর জন্য তার বাড়ি সংলগ্ন জমিও তিনি ক্রয় করেন। তার নিজস্ব অর্থ ও সংগৃহীত 11 লক্ষ টাকা অনুদানের সাহায্যে তিনি 1917 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট গড়ে তোলেন। বসু বিজ্ঞান মন্দিরে প্রকৃতি বিজ্ঞানের নানা বিষয়ে গবেষণা শুরু হয়। এখানে উদ্ভিদবিদ্যার সঙ্গে পদার্থবিদ্যার গবেষণার উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, উদ্ভিদবিদ্যা, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স এবং পরিবেশ বিজ্ঞান প্রভৃতি নানা বিষয়ে গবেষণার ব্যবস্থা করেন। জগদীশচন্দ্র বসু 1937 খ্রিস্টাব্দ থেকে অকাল মৃত্যু পর্যন্ত এই প্রতিষ্ঠানে গবেষণা কার্য পরিচালনা করেন। তিনি উদ্ভিদের প্রাণ আছে এই বার্তা সম্পর্কিত বিষয়ে দীর্ঘ গবেষণা করেন এবং আবিষ্কার করেন ক্রেস্কোগ্রাফ যন্ত্র। বসু বিজ্ঞান মন্দির বর্তমানে বোস ইনস্টিটিউট নামে পরিচিত। জগদীশচন্দ্র বোস প্রথম থেকেই মাতৃভাষায় বিজ্ঞান চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান চর্চার ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন
এবং বিজ্ঞান সচেতন হবেন এ বিষয়ে জগদীশচন্দ্রের মনে কোনো সন্দেহ ছিল না। এবং তার লেখা বাংলা ভাষায় অব্যক্ত একটি উল্লেখযোগ্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ। রেডিও আবিষ্কারে তার অবদানও বর্তমানে স্বীকৃতি লাভ করেছে। সুতরাং তার আবিষ্কারের প্রতি দেশবাসী প্রথমে যথেষ্ট উদাসীন থাকলেও তার দুটি বিজ্ঞানের ক্ষেত্রে অবদান, একটা হলো উদ্ভিদের প্রাণ আছে এবং বেতার যন্ত্র বা রেডিও আবিষ্কারে তার অবদান উল্লেখযোগ্য ছিল। বসু বিজ্ঞান মন্দির ভারতে বিজ্ঞান গবেষণার ইতিহাসে অবশ্যই এক মাইল ফলক স্বরূপ। বিজ্ঞানী আইনস্টাইন জগদীশচন্দ্র বসু সম্পর্কে যা বলেছিলেন তা এখানে আমি বলছি। জগদীশচন্দ্র বসু যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছিলেন তার যে কোনোটির জন্য বিজয়স্তম্ভ স্থাপন করা উচিত। আমরা তার জন্য ভারতবাসী অবশ্যই গর্বিত হতে পারি। আমি তার একটু ব্যক্তিগত জীবন বলছি এ প্রসঙ্গে। তার জন্ম হয় 1858 খ্রিস্টাব্দে ময়মনসিংহে, অধুনা বাংলাদেশে। তিনি প্রথম ময়মনসিংহ জেলা স্কুলে ভর্তি হন। 1879 খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর জগদীশচন্দ্র ইংল্যান্ডের ক্যামব্রিজ ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের পাঠ সম্পূর্ণ করেন। তিনি দেশে ফিরে এসে প্রেসিডেন্সি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এবং প্রেসিডেন্সি কলেজের একটি ছোট্ট ঘরেই তার গবেষণার কাজ শুরু করেন। এই গবেষণার দ্বারা তিনি তড়িৎচুম্বকীয় তরঙ্গ ও বেতার যন্ত্র আবিষ্কার করেন। এরপরে তারপরটা ইতিহাস। সুতরাং বাংলা এবং ভারতে বিজ্ঞান সাধনার ক্ষেত্রে জগদীশচন্দ্র বোস যেমন একটি নাম, তেমনি তার প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দির একটি উল্লেখযোগ্য অবদান বিজ্ঞানের ক্ষেত্রে। তোমরা কেউ কিছু প্রশ্ন করনি, আমি আমার পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। আমার পরবর্তী বিষয় হলো জাতীয় শিক্ষা পরিষদ। আমরা জানি যে 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ সিদ্ধান্ত ঘোষণা করেন 16ই অক্টোবর। ওই দিন থেকেই আপামর বাঙালি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। আমরা জানি ওই দিন অরন্ধন দিবস পালিত হয় রবীন্দ্র সুন্দর ত্রিবেদীর পরামর্শে। রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে রাখিবন্ধন উৎসব অনুষ্ঠিত হয় এবং তারপর থেকে স্বদেশী এবং বয়কট আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মূল বিষয় হয়ে ওঠে। এবার স্বদেশী আন্দোলন এর মধ্যে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ তা হলো আত্মশক্তি বৃদ্ধি আন্দোলন। স্বদেশী আন্দোলনের যে ধারাগুলো দেখা যায় সেই ধারাগুলির মধ্যে অন্যতম হলো আত্মশক্তি বৃদ্ধি আন্দোলন। এর মধ্যে একটি হলো কারিগরি শিক্ষার বিকাশ ঘটিয়ে ছাত্রদের নিজের পায়ে স্বনিযুক্ত কর্মসূচি বা স্বনিযুক্ত কর্ম আত্মনিয়োগ করা। আরেকটি বিষয় হলো যে শিক্ষা ব্যবস্থা। আমরা জানি অনেকেই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে রবীন্দ্রনাথ থেকে শুরু করে অনেক মনীষীরা তারা এর সমালোচনা করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়কে জাতীয় নেতৃবৃন্দ গোলদিঘির গোলামখানা বলে ব্যঙ্গ করতেন। গোলদিঘির গোলামখানা কেন বলা হতো? গোলদিঘির কাছাকাছি প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়। আর জাতীয় নেতৃবৃন্দের মতে এর এই শিক্ষা প্রাঙ্গণের যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করত, ব্রিটিশদের উদ্দেশ্য ছিল তাদের অফিস আদালতের জন্য
তাদের কিছু কেরানি তৈরি করা, অর্থাৎ গোলামগিরি করা। তাই একে গোলদিঘির গোলামখানা বলে ব্যঙ্গ করা হতো। জাতীয় নেতৃবৃন্দ তখন থেকেই একটি স্বদেশি ধাঁচের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা চিন্তাভাবনা শুরু করেন। এই চিন্তাধারা থেকেই জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে। স্বদেশি ধাঁচের একটি জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেন তারা, এবং প্রসন্ন কুমার ঠাকুর সর্বপ্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন। অর্থাৎ একটি বিকল্প শিক্ষা ব্যবস্থার দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় জাতীয় শিক্ষা পরিষদের থেকে। আমি যখন কারিগরি বিদ্যা পড়াচ্ছিলাম তখন আমি এই জাতীয় শিক্ষা পরিষদ শুরুতেই দুটি দলে ভাগ হয়ে যায় এই বিষয়টা বলেছিলাম। স্বদেশী আন্দোলনের সময়ই এই জাতীয় শিক্ষা আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে। জাতীয় বিদ্যালয় 1905 সালের 8ই নভেম্বর প্রথম গড়ে ওঠে রংপুরে। 1905 খ্রিস্টাব্দের 16ই নভেম্বর পার্ক স্ট্রিটে প্রায় 150 জন প্রতিনিধি নিয়ে অনুষ্ঠিত এক সভায় ব্রিটিশ সরকারের যে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা ছিল তার বিরোধিতা করা হয় এবং স্বদেশী শিক্ষার প্রসারের উদ্দেশ্যে জাতীয় শিক্ষা পরিষদ গঠনের একটি প্রস্তাব গ্রহণ করা হয়। এবং তারপরে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে 1906 খ্রিস্টাব্দে 11ই মার্চ 92 জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন গড়ে ওঠে। তাহলে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার মূল উদ্দেশ্যই ছিল একটি ব্রিটিশদের বিকল্প একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। জাতীয় শিক্ষা পরিষদের প্রধান যে উদ্দেশ্যগুলো, সে উদ্দেশ্যগুলি আমি বলছি। দেশের প্রয়োজনে স্বদেশী ধাঁচে জাতীয় শিক্ষানীতি অনুসারে এক বিকল্প শিক্ষানীতি গড়ে তোলা। 2. জাতীয় আদর্শ অনুসারে বিজ্ঞান, কারিগরি ও শিক্ষা দেওয়া। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা। মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো। অর্থাৎ ব্রিটিশ প্রবর্তিত একটি শিক্ষানীতির বিরোধিতা করা এবং একটি বিকল্প শিক্ষানীতি গড়ে তোলা। এই শিক্ষার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল শিক্ষার সাথে সাথে শিক্ষার্থীর মধ্যে যাতে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলা যায় তার জন্য নৈতিক শিক্ষা দান করা, যেটা পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে লক্ষ্য করা যায়নি। এইবার আমি আগেই বলেছি যে জাতীয় শিক্ষা পরিষদ দুই দলে ভাগ হয়ে যায়। একদল মনে করত জাতীয় শিক্ষা পরিষদই দেশের সব শিক্ষার দায়িত্ব বহন করবে। অপর দল মনে করত জাতীয় শিক্ষা পরিষদের মূল লক্ষ্য হবে কারিগরি শিক্ষা দান করা। প্রথম দলে যারা ছিল তাদের মধ্যে গুরুদাস ব্যানার্জি, সতীশ মুখার্জি, হীরেন দত্ত প্রমুখরা। এই জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে যারা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, রাজা সুভাষচন্দ্র মল্লিক, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, হীরেন্দ্রনাথ দত্ত, ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী। জাতীয় শিক্ষার উদ্দেশ্যে ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী 5 লক্ষ টাকা, সূর্যকান্ত আচার্য চৌধুরী 2.5 লক্ষ টাকা এবং সুবোধচন্দ্র মল্লিক 1 লক্ষ টাকা দান করেন। এই জাতীয় শিক্ষা পরিষদের প্রথম যে কাজটি হলো বেঙ্গল ন্যাশনাল কলেজ গড়ে তোলা। স্বদেশী প্রথায় সাধারণ বিজ্ঞান ও কলাবিদ্যা শিক্ষার উদ্দেশ্যে 1906 খ্রিস্টাব্দে 14ই আগস্ট জাতীয় শিক্ষা পরিষদের অধীনে বউবাজারে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা হয়। এর প্রথম অধ্যক্ষ হন বিখ্যাত বিপ্লবী চরমপন্থী নেতা অরবিন্দ ঘোষ। সতীশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন এর সুপারিনটেন্ডেন্ট। সুতরাং এই যে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়, এখানে যারা শিক্ষা দান করতেন তারা হলেন রাধাকুমুদ মুখোপাধ্যায়, বিনয় কুমার সরকার, সকারাম গণেশ দাউস্কর, ধর্মানন্দ কোশাম্বী প্রমুখরা। আমি কারিগরি শিক্ষা প্রসঙ্গে
এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। এই পরিষদের প্রেরণায় বাংলার বিভিন্ন জায়গায় জাতীয় বিদ্যালয় গড়ে ওঠে। জাতীয় শিক্ষা পরিষদের অধীনে ও উৎসাহে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, দেশের বিভিন্ন জায়গায় 1908 সালে বাংলায় প্রায় 25টি মাধ্যমিক বিদ্যালয় ও 300টি বেশি প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে। বাংলার বাইরেও এর প্রভাব পড়েছিল। বোম্বাই, মাদ্রাজ, পাঞ্জাব, যুক্তপ্রদেশ প্রভৃতি জায়গায় জাতীয় শিক্ষার প্রসার ঘটে। সুতরাং ব্রিটিশ সরকার বাংলায় জাতীয় শিক্ষার প্রসারে সুনজরে না দেখলেও এই সময় জাতীয় শিক্ষার ক্ষেত্রে বাংলায় অনেক আগ্রহ দেখা দিয়েছিল। এই জাতীয় শিক্ষা পরিষদের নেতৃবৃন্দের পৃষ্ঠপোষকতায় আরেকটি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে উঠেছিল। এটা আমি আগেই বিস্তারিত আলোচনা করেছি, সুতরাং এখানে আমি আর বিস্তারিত আলোচনা করব না। শুধু এইটুকু বলবো যে কারিগরি বিদ্যা শেখানোর পাশাপাশি এখানে কলা বিভাগেরও বিভিন্ন বিষয় পড়ানো হতো এবং সেই সঙ্গে রসায়নবিদ্যা, শিক্ষা প্রযুক্তি বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের উদ্যোগ নেওয়া হয়। এটিই বর্তমানে যাদবপুর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ সরকার এই জাতীয় শিক্ষা পরিষদের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে সমস্ত ছাত্ররা শিক্ষা নিয়েছিল তাদের সরকারি চাকরিতে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও ব্রিটিশরা তাদের কোনো সুযোগ সাধারণত দিত না। তবে এটা ঠিক, জাতীয় শিক্ষা পরিষদ যে উদ্যোগ সহকারে সৃষ্টি হয়েছিল তা ব্যর্থ হয়েছিল অনেকটাই। কারণ আর্থিক সংকট বাধা হয়ে দাঁড়ালেও জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে যে উদ্যোগ দেখা দিয়েছিল তার গুরুত্ব মোটেও কম ছিল না, এটা ঠিক। কিন্তু জাতীয় বিদ্যালয় মূলত রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। তুলনামূলকভাবে শিক্ষা বিস্তারের দিকে আগ্রহ কম ছিল। এখান থেকে পাশ করা ছাত্রদের চাকরির কোনো সম্ভাবনা ছিল না। প্রবল আর্থিক অনটন ও সরকারের বিরোধিতা এর অন্যতম প্রতিবন্ধক ছিল। তথাপি অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্রিটিশ সরকারের শিক্ষা গ্রহণের বেশি আগ্রহী ছিল। ফলে সরকারি শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসাবে জাতীয় শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলা সম্ভব হয়নি। অন্যদিকে স্বদেশী আন্দোলনের দুর্বল হতে যখন শুরু করে তখন জাতীয় শিক্ষা ক্রমশই দুর্বল হয়ে পড়ে। তবে জাতীয় শিক্ষা পরিষদ প্রথম জাতীয় স্তরে এবং দেশীয় শিক্ষা নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিল। আমি আরেকটা কথা এর সঙ্গে বলে দেই, আমি যদিও এরপরে কলকাতা বিজ্ঞান কলেজ পড়াবো, তবুও আমি সামগ্রিকভাবে যে সমস্ত জায়গায় আমি পড়িয়েছি তার মধ্যে থেকে কিছু প্রশ্ন নিয়ে আমি শেষে আলোচনা করব। তখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে তখন তোমরা বলবে। আমার পরবর্তী আলোচনার বিষয় হলো কলকাতা বিজ্ঞান কলেজ। সময়ও অনেকটা এসেছে, প্রায় আমার হাতে আর 10 মিনিট সময় আছে। আমি এর মধ্যে অতি সংক্ষেপে কলকাতা বিজ্ঞান কলেজ এটি আলোচনা করব। 19 শতকে বাংলায় প্রতিষ্ঠিত যে সমস্ত বিজ্ঞান শিক্ষার প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার মধ্যে কলকাতা বিজ্ঞান কলেজ ছিল অন্যতম। বিজ্ঞান কলেজ বাংলায় আধুনিক বিজ্ঞান চর্চার অনুকূল পরিবেশ তৈরি করেছিল। আগেও বলেছি, এই সময় যে সমস্ত বিজ্ঞান ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল তার মধ্যে প্রেরণা ছিল মূল স্বদেশী আন্দোলনের আত্মশক্তি বৃদ্ধি আন্দোলনের প্রবণতা। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা হয় 1914 খ্রিস্টাব্দের 27শে মার্চ। এই কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিল স্যার আশুতোষ মুখোপাধ্যায়। 1905 খ্রিস্টাব্দের লর্ড কার্জনের বাংলা ভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন গড়ে ওঠে। এই সময় স্বদেশী বিজ্ঞান চর্চার প্রসারের উদ্যোগ নেওয়া হয়। স্বদেশী আন্দোলনের সময় বিশিষ্ট শিক্ষাবিদ স্যার তারকনাথ পালিত, স্যার রাসবিহারী ঘোষ বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগী হন। তাদের আর্থিক সহায়তায় কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। স্বদেশী বিজ্ঞান চর্চার প্রসারে সক্রিয় উদ্যোগ গ্রহণ করেন। সেই যুগে
37,50,000 টাকা ও কলেজের জন্য জমি দান করে বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠায় রাসবিহারী ঘোষ সহযোগিতা করেছিলেন। বর্তমানে কলেজের রাজাবাজার ক্যাম্পাসটি রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ ও বালিগঞ্জ ক্যাম্পাসটি তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ নামে পরিচিত। কলকাতা বিজ্ঞান কলেজে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা প্রভৃতি বিষয় পড়ানো হতো। এই কলেজের পঠন পাঠনের সঙ্গে যুক্ত ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, চন্দ্রশেখর ভেঙ্কটরমন, মেঘনাদ সাহা, সত্যেন্দ্রনাথ বসু। ভারতের বিজ্ঞান শিক্ষার ইতিহাসে কলকাতা বিজ্ঞান কলেজের নাম স্মরণীয় হয়ে আছে। পরবর্তীকালে ভারতে যে বিজ্ঞান শিক্ষার বিকাশ ঘটে, কলকাতা বিজ্ঞান কলেজ ছিল তার পথ প্রদর্শক। সত্যেন্দ্রনাথ বোস ও মেঘনাদ সাহা স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশনে যুক্ত থেকে দেশ গঠনের কাজে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এখানেই আচার্য প্রফুল্লচন্দ্র রায় এখানে শিক্ষা দিতেন এবং চন্দ্রশেখর ভেঙ্কটরমন, শিশির কুমার মিত্র স্বনামধন্য ব্যক্তিরা এখানে জড়িয়েছিলেন শিক্ষা ব্যবস্থার সঙ্গে। এখানকার শিক্ষকই আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন, অর্থাৎ দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখান। ভারতের প্রথম ব্রডকাস্টিং এর পথিকৃৎ শিশির কুমার মিত্র উদ্যোগে এখানে রেডিও ফিজিক্স ও গবেষণা শুরু হয়। শিক্ষার্থীরা এই কলেজ থেকে যথেষ্ট সহায়তা পেয়ে বিজ্ঞানের মৌলিক শাখার গবেষণার কাজে এগিয়ে আসেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাদ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন। আমি এখানেই শেষ করছি। ছাত্রদের উদ্দেশ্যে আবার বলছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা লিখে পাঠাও। আমি যদি উত্তর দিতে সঙ্গে সঙ্গে পারি, আর যদি না পারি সময়ের অভাবে, তাহলে পরবর্তী দিনে আমি তার উত্তর অবশ্যই দেব। কিন্তু তোমরা কেউই সাড়া দিচ্ছ না।